আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভূমিরূপ গঠন প্রক্রিয়া। ভূমিরূপ গঠন প্রক্রিয়াগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আমরা জানব হচ্ছে ভূমিরূপগুলি, যেগুলো প্রধান ভূমিরূপ সেগুলো কোনগুলো। সেই ভূমিরূপগুলি হচ্ছে প্রধানত আমরা যদি বলতে পারি তাহলে প্রথমত আসে হচ্ছে পর্বত, 2 নম্বর আসে হচ্ছে মালভূমি এবং 3 নম্বর আসে হচ্ছে সমভূমি। এই তিনটি হচ্ছে ভূমিরূপ, যেখানে কিন্তু আমরা ভূমিরূপ গঠনের প্রক্রিয়া, ক্ষয়, সঞ্চয়, বিভিন্ন কার্যকলাপ আমরা দেখতে পারবো। এবার এই যে তিনটি পর্বত, মালভূমি, সমভূমি, এটাতে গেলে প্রধানতভাবে আমরা ভূমিরূপকে এটাকে আমরা জাস্টিফাই করছি যে ভূমিরূপ এই তিনটে। এবার এই ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে কিভাবে, সেই প্রক্রিয়াগুলো সম্বন্ধে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এবার এই যে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া, সেই ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে মূলত 2 ভাগে বিভক্ত করা যায়। আমি আবার বলছি, প্রধানতভাবে 2 ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে যদি ধরে নিই অন্তর্জাত প্রক্রিয়া এবং অন্যটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে একটি হলো অন্তর্জাত প্রক্রিয়া এবং অন্যটি হলো বহির্জাত প্রক্রিয়া। এবার এই অন্তর্জাত প্রক্রিয়াটা আগে ব্যাখ্যা করি। অন্তর্জাত প্রক্রিয়াটা বলতে আমরা বুঝে থাকি সেই প্রক্রিয়াগুলো যেগুলো হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে অর্থাৎ ভূগর্ভে সংগঠিত হয়, অর্থাৎ ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে তার কারণ বা কার্য এবং কারণ এবং তার ফলাফল সবগুলো ভূ অভ্যন্তরে হয়। আবার ফলাফলটা ভূপৃষ্ঠের ওপরেও হতে পারে, অর্থাৎ কারণ এক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে অর্থাৎ কার্যটা, ফলাফলটা ভূ অভ্যন্তরেও ঘটতে পারে অর্থাৎ ভূমিরূপটা ভূ অভ্যন্তরেও সৃষ্টি হতে পারে অথবা ভূপৃষ্ঠের ওপরেও গঠিত হতে পারে, কিন্তু তার কারণ অর্থাৎ কার্যটা কিন্তু হবে ভূ অভ্যন্তরে। সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এবার এই যে অন্তর্জাত প্রক্রিয়া, সেই অন্তর্জাত প্রক্রিয়ার আমরা যদি একে যদি ইংলিশ আমরা ব্যাখ্যা করে থাকি, সেটা অন্তর্জাত প্রক্রিয়ার ইংলিশটি হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। এবার এই যে এন্ডোজেনেটিক প্রসেস, সেই এন্ডোজেনেটিক এইটা আসলো কোত্থেকে? গ্রিক শব্দ এন্ডন এবং জেনেসিস, এই দুটো শব্দ থেকে। এন্ডন মানে হচ্ছে অভ্যন্তর আর জেনেসিস হচ্ছে উৎপত্তি বা সৃষ্টির প্রক্রিয়া। তাহলে আমি সেটা লিখে দিই যে এন্ডন কথার অর্থ কি? অভ্যন্তর, বা তোমরা বা লিখতে পারো হচ্ছে অন্তর্ভাগ, আর জেনেসিস হচ্ছে উৎপত্তি বা সৃষ্টির প্রক্রিয়া। তাহলে এই গেল হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, এই গেল হচ্ছে প্রাথমিক অন্তর্জাত প্রক্রিয়া। এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার যদি ইংলিশটাকে আমরা দেখে থাকি, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাবো যে বহির্জাত প্রক্রিয়া সেটা কি আগে ব্যাখ্যা করে নিই, তারপর তার ইংলিশটা আমি যাচ্ছি। বহির্জাত প্রক্রিয়া এটা হচ্ছে যেটা যার কার্যটা অর্থাৎ কিভাবে সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু হবে কিন্তু ভূপৃষ্ঠের ওপরে, অর্থাৎ কার্যটাও ভূপৃষ্ঠের ওপরে এবং তার ফলাফল অর্থাৎ ভূমিরূপগুলো সৃষ্টি হবে সেটাও কিন্তু ভূপৃষ্ঠের ওপরে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কার্য বা তার ফলাফল সেই কোনোটাই কিন্তু ভূ অভ্যন্তরে হবে না, ভূপৃষ্ঠের ওপরেই কিন্তু আমরা মূলত এটা দেখতে পাবো। এবার এই বহির্জাত প্রক্রিয়ার ইংলিশটাকে যদি আমরা ব্যাখ্যা করে থাকি, সেটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস, বা প্রসেস না লিখতে পারো এক্সোজেনেটিক। এক্সো অর্থাৎ এখানে গ্রিক শব্দ এক্সো কথার অর্থ হচ্ছে বহির্ভাগ বা বহির বা বাইরের অঞ্চল, আর জেনেসিস যেটা আগে বলেছি, কি বলেছি, সেটা হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া বা উৎপত্তি। তাহলে বোঝা গেল যে আমাদের এই অন্তর্জাত প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়া সংজ্ঞাটা বা কিভাবে বা কি এটা।
এবার আমাদের এই যে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। বহির্জাত প্রক্রিয়াকে, বহির্জাত প্রক্রিয়া যেরকম হচ্ছে আরোহণ, অবরোহণ, এগুলো হচ্ছে মূলত আমাদের বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটুখানি দেখে নিই, তারপর অন্তর্জাত প্রক্রিয়ায় আবার ফিরব। আরোহণ, একে যদি ভাগ করি আরোহণ, অবরোহণ আগে লিখি অবরোহণ, তারপরে হচ্ছে লিখলাম আরোহণ, এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া, বা এটা অতটা এফেক্টিভ আমরা যদি নাও ধরি, প্রধানত অবরোহণ এবং আরোহণকে ক্ষেত্রে। এবার কথা হচ্ছে আরোহণ এবং অবরোহণ কি, অর্থাৎ আমি প্রথমেই বললাম যে বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে যে কার্যটা হবে সেটা কিন্তু ভূপৃষ্ঠের ওপরে, সেটা ক্ষয়ই হোক আর সঞ্চয় হোক। অবরোহণ মানে কি, কোনো কিছু আমাদের অবনমিত হওয়া বা তার কিন্তু উচ্চতার হ্রাসপ্রাপ্ত হওয়া, অর্থাৎ সেটা কিন্তু ঘটে থাকে কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে। ক্ষয়ের ফলে আমাদের ভূপৃষ্ঠের ওপরের যে উচ্চতা, যেটা আপেক্ষিক উচ্চতা বা উচ্চতা বলা যেতে পারে, সেটা যদি কম পেতে বা হ্রাস পেতে শুরু করে সেটাকে আমরা বলবো অবরোহণ। আর আরোহণ কোনটা, যখন কোনো কিছু উপরে উঠতে থাকে আরোহণ, সেটাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে কোনো কিছু যদি সঞ্চয় হতে থাকে, যেরকম বদ্বীপ গঠন, বদ্বীপ যেখানে গড়ে উঠছে সেখানে তো আগে সমুদ্র ছিল, পুরো জলভাগ ছিল, সেখানে পলি জমতে 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 সেই অঞ্চলটার কিন্তু উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত রয়েছে, সেটাকে আমরা বলবো কিন্তু আরোহণ। অর্থাৎ আরোহণ হচ্ছে উচ্চতা বৃদ্ধি এক কথায় বলা যায়, অবরোহণ হচ্ছে উচ্চতা হ্রাসপ্রাপ্ত হয়। আবার যদি আরও স্পেসিফিক্যালি বলা যায়, অবরোহণ হচ্ছে ক্ষয় সাধন প্রক্রিয়া, আর হচ্ছে আরোহণ হচ্ছে সঞ্চয় সাধন প্রক্রিয়া। আর জৈবিক প্রক্রিয়া, জৈবিক বা জীবের দ্বারা কোনো রকমভাবে কোনো যদি বহির্জাত কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে বা ভূমিরূপের উচ্চতা বা বৃদ্ধিপ্রাপ্ত হয় বা হ্রাসপ্রাপ্ত হয়, সেটাকে এবং সেটা ভূপৃষ্ঠের ওপরে, সেটাকে আমরা বলবো জৈবিক প্রক্রিয়া। তাহলে এই গেল হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা যদি এটাকে যদি ব্যাখ্যা করে থাকি যে অন্তর্জাত প্রক্রিয়াটাকে, অন্তর্জাত প্রক্রিয়াটাকে আমরা 3টে ভাগে, মূলত 2টো ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ধীর আলোড়ন, যেটাকে বলা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, আমি বহির্জাত প্রক্রিয়াটাকে আমি মুছে দিচ্ছি। অন্তর্জাত প্রক্রিয়া, একে 2 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? আকস্মিক আলোড়ন আর আরেকটা হচ্ছে ধীর আলোড়ন। আকস্মিক আলোড়ন আর হচ্ছে ধীর আলোড়ন। আকস্মিক অর্থাৎ আমি প্রথমেই যেটা বলেছি, অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে তার কার্যটা হবে হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে। যেমন হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পের প্রেডিকশন করা কিন্তু খুবই টাফ বা টাফেস্ট একটা কাজ বলা যেতে পারে। কারণ হচ্ছে এর প্রেডিকশন করাটা সেরকমভাবে করা যেতে পারা যায় না। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে ভূমিকম্প হয়ে যেতে পারে। যেমন আমরা 2015 সালের 25শে এপ্রিল যে ভূমিকম্পটা হয়েছিল নেপালে, সেইখানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে আকস্মিক আলোড়ন হয়েছিল। অর্থাৎ ভূমিকম্পটা যে হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা কিন্তু আকস্মিকতা, অর্থাৎ এর কিন্তু কার্যটা হচ্ছে কোথায়? ভূপৃষ্ঠের অভ্যন্তরে, ফলাফলটা হচ্ছে কোথায়? ভূপৃষ্ঠের ওপরে। এবং এই অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা কিন্তু হঠাৎ করে চলে আসে, সেই জন্য ভূমিকম্পটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া, কিন্তু আকস্মিক আলোড়ন। ধীর আলোড়ন কোনগুলো? ধীর আলোড়ন হচ্ছে যেগুলো প্রক্রিয়াগুলোর কার্যক্ষেত্রে, সেগুলো কার্য বা কারণ সেটা ভূঅভ্যন্তরেই হয়ে থাকবে, তার ফলাফলটা ভূপৃষ্ঠের ওপরেও হতে পারে অথবা ভূপৃষ্ঠের অভ্যন্তরেও হতে পারে, কিন্তু সেটা অন্তর্জাত প্রক্রিয়া, কিন্তু সেটা ধীরে ধীরে কাজ করবে। এই ধীর আলোড়নকে আমরা আবার ভাগ করতে পারি 3টে ভাগে। আমি এটা মুছে দিচ্ছি, পুরোটা আমি ধীর আলোড়নটাকে আবার ব্যাখ্যা করছি। ধীর আলোড়ন
একে আমরা যদি তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রথমত হচ্ছে সমুদ্র তলের পরিবর্তন, 2 নম্বর হচ্ছে আমাদের সমস্থিতিক সঞ্চালন, এবং 3 নম্বর হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। তাহলে কি কি? সমুদ্রতলের পরিবর্তন, সমস্থিতিক সঞ্চালন, আর একটা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। এটা হচ্ছে ইউস্ট্যাটিক, এটা আইসোস্ট্যাটিক, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের টেকটনিক। তিনটে: সমুদ্রতলের পরিবর্তন, সমস্থিতিক সঞ্চালন এবং হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। এবার একটা একটা করে আমি ব্যাখ্যা করি। সমুদ্রতলের আলোড়নের ক্ষেত্রে সমুদ্রতলের আলোড়ন যেটা হয়ে থাকে মূলত আমাদের সমুদ্র বক্ষের যদি সংকোচন অথবা প্রসারণ হয়, তাহলে আমাদের এই যে আলোড়নের সৃষ্টি হয় সেখানে সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সংকোচনের জন্য সমুদ্রতল বা সমুদ্র জলতলের যে উচ্চতা বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হওয়া, এই যে আলোড়ন, সেটাকেই আমরা বলছি ইউস্ট্যাটিক, এবং বা যেটাকে বলছি সমুদ্রতলের পরিবর্তন। এবার বলা যেতে পারে, প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, হতে পারে। আমরা ক্লাস 8-এ যখন পড়েছিলাম, আমরা 3 ধরনের পাত সঞ্চালনের বা পাত সীমানা পড়েছিলাম: অভিসারী পাত সীমানা, প্রতিসারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা এবং নিরপেক্ষ পাত সীমানা। এই অভিসারী পাত সীমানার ক্ষেত্রে কি হয়, যদি দুদিক থেকে দুটো পাত এগিয়ে আসে তখন তাকে আমরা বলবো অভিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানা কি? যখন দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যায়। এবং নিরপেক্ষ পাত সীমানা কি? পরস্পরের গা ঘেঁষে যদি পাশ কাটিয়ে বেরিয়ে চলে যায়, তখন তাকে বলছি নিরপেক্ষ পাত সীমানা। এবার কথা হচ্ছে, সমুদ্র বক্ষের ক্ষেত্রেও যদি দুটো পাত যদি পরস্পর থেকে দূরে সরে যায় সমুদ্র তলের নিচে, তাহলে সেক্ষেত্রে কী হবে? বা কোনো দুই দিকের যদি আমাদের দুটো মহাদেশ রয়েছে, তাদের যদি সঞ্চালন হয়, দুটো পাত যদি সরতে থাকে, তাহলে অটোমেটিক্যালি মাঝখানের যে সমুদ্র, তার কি হবে? প্রসারণ ঘটবে সমুদ্র বক্ষের, এবং প্রসারণ যদি ঘটে তাহলে জলতল আস্তে আস্তে নামতে থাকবে। অর্থাৎ প্রতিসারী পাত সীমানার ক্ষেত্রে সমুদ্র বক্ষের বিস্তৃতি, জলতলের অবনমন। ঠিক আছে? অভিসারী পাত সীমানা অর্থাৎ পরস্পরের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ সমুদ্র বক্ষের কিন্তু সংকোচন হচ্ছে, এবং যার ফলে এই সমুদ্র বক্ষের সংকোচনের ফলে যেটা হচ্ছে, সমুদ্র জলতলের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা উচ্চতা বৃদ্ধি হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে একটা কারণ বললাম। এছাড়াও হতে পারে, আমাদের জানি খুব চিরচর্চিত একটা টার্ম এখন খুব শোনা যাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যেটা হচ্ছে, হিমবাহ বিভিন্নভাবে গলছে। যদি তার জন্য যদি দেখা যায় যে জলের পরিমাণ বাড়তে থাকছে, তাহলে সমুদ্রের কী হবে? জলতল বৃদ্ধি পাতে থাকবে, এটা হতে পারে। আবার যদি এরকম হয় যে হিমযুগের সময়কালের মতন আমাদের উষ্ণতা হ্রাসপ্রাপ্ত হতে থাকলো পৃথিবীর, তাহলে জল যেগুলো রয়েছে সমুদ্রে, সেগুলো দেখা গেল বরফ হয়ে গেল। তাহলে বরফ হলে কী হবে? তার উচ্চতাটা কি? কমে যাবে, অর্থাৎ জলতলটা নেমে যাবে। তাহলে এই যে পরিবর্তন সাধন, সেই আলোড়নটা, সেটাকেই আমরা বলছি ইউস্ট্যাটিক আলোড়ন বা সমুদ্র তলের পরিবর্তন। এবার হচ্ছে সমস্থিতিক সঞ্চালন, বা যেটাকে বলা হচ্ছে আইসোস্ট্যাটিক। আইসো কথার অর্থ হচ্ছে আমরা জানি সম, স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে নিশ্চলতা। আমি প্রথমেই যেটা বলেছি, পর্বত, মালভূমি, সমভূমি, যেটা আমাদের হচ্ছে এই ভূপৃষ্ঠের ওপরে কিন্তু প্রধানত যে ভূমিরূপগুলোকে আমরা লক্ষ্য করে থাকি প্রধানতভাবে, এইগুলোর মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম বা একটা ভারসাম্য অবস্থায় রয়েছে। আমরা সাধারণত যেটা জানি, যার যত ঘনত্ব বেশি তার কিন্তু উচ্চতা তত কম, যার ঘনত্ব কম তার উচ্চতা ততটা বেশি।
তাহলে এই পার্সপেক্টিভে তোমরা একটুখানি ইমাজিন করে নিতে পারো যে পর্বত উচ্চতাটা বেশি, তাহলে তার কি ঘনত্ব, অর্থাৎ তার শিলার ঘনত্ব বা খনিজের ঘনত্ব কিন্তু তুলনামূলকভাবে কম। কার তুলনায়? মালভূমির তুলনায়। কারণ মালভূমির উচ্চতা আমাদের কি বলা যেতে পারে, পর্বতের তুলনায় কম। তাহলে সেই শিলার ঘনত্বটা কম পর্বতের, মালভূমির শিলার ঘনত্ব কি বেশি, শিলার ঘনত্ব মালভূমির বেশি বলে সেজন্য তার উচ্চতাটা পর্বতের তুলনায় কম। আবার মালভূমির তুলনায় যদি সমভূমি ধরো, সমভূমির শিলার ঘনত্ব, তার ঘনত্ব কিন্তু আরও বেশি, যার জন্য কি হয়, সমভূমি মালভূমির তুলনায় কিন্তু উচ্চতাটা কম হয়। অর্থাৎ শিলার ঘনত্ব যার বেশি তার উচ্চতা কম, শিলার ঘনত্ব যার কম তার উচ্চতা বেশি। সেই ভারসাম্য অবস্থায় কিন্তু আমাদের বিভিন্ন ভূমিরূপগুলো কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য অবস্থায় রয়েছে। তাহলে এই যে এটার ক্ষেত্রে যদি এই আইসো বা সমতার যদি কোনো রকমের পরিবর্তন হয়, আমাদের জানি যে পর্বত যেগুলো আমাদের নবীন ভঙ্গিল পর্বত, সেগুলোর মধ্যে কিন্তু উচ্চতা এখনও বেড়ে চলেছে। যেমন হিমালয়ের এভারেস্টের উচ্চতা আমরা ৮৮৪৮ মিটার থেকে এখন জানি যে ৮৮৫০ হয়ে গেছে। অর্থাৎ এই যে উচ্চতা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ আমি ফার্স্টে কি বললাম, আইসোস্ট্যাটিক। মানে আইসোস্ট্যাটিক হচ্ছে নিশ্চলতা। তাহলে আমাদের এই ভারসাম্য অবস্থাটা এই ভূ অভ্যন্তরের কিছু কার্যকরণের জন্য কিন্তু সেই পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ তার উচ্চতা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এই যে আইসোস্ট্যাটিক ইমব্যালেন্স হচ্ছে বা একটা ভারসাম্য অবস্থায় রয়েছে, সেটা যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাহলে তার সঙ্গে সঙ্গে অন্যান্যগুলোও তার ভারসাম্যটাকে চেঞ্জ করতে হবে বা চেঞ্জ হচ্ছে, এটা ধরে নেওয়া যেতে পারে। তাহলে এই যে পরিবর্তন এই ভূমিরূপগুলোর মধ্যে, সেই তার শিলার ঘনত্ব অনুযায়ী তার উচ্চতার যে পরিবর্তনের সাপেক্ষ, তার যে পরিবর্তন সাধনতা বা আলোড়ন, সেটাকেই আমরা বলছি সমস্থিতিক সঞ্চালন বা আইসোস্ট্যাটিক সঞ্চালন। আচ্ছা, এরপরে হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেজন্য আমি এটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। ভূগাঠনিক আলোড়ন, ভূগাঠনিক আলোড়ন, এটার ইংলিশ আমি বললাম, যেটাকে বলা হচ্ছে কি, ভূগাঠনিক আলোড়নের ইংলিশটাকে আমরা বলছি টেকটনিক মুভমেন্ট। এবার এই ভূগাঠনিক আলোড়নকে প্রথমে আমরা দুই ভাগে বিভক্ত করব। একটি হচ্ছে আমাদের মহীভাবক আলোড়ন, আরেকটি হচ্ছে গিরিজনী আলোড়ন। একটি হচ্ছে মহীভাবক আলোড়ন, একটি হচ্ছে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। মহীভাবক কি? এই মহীভাবক আলোড়ন যদি সোজা সাপটা ভাষায় একটা সূক্ষ্ম বা ভাবে অতভাবে না ভেবে যদি এটাকে সংজ্ঞায়িত করা হয়, মহীভাবক আলোড়ন হচ্ছে মহাদেশ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলবো মহীভাবক আলোড়ন। কেন? কারণ এর যদি ইংলিশ টার্ম দেখা যায়, তাহলে এর ইংলিশ হচ্ছে এপিরোজেনেসিস প্রসেস বা এপিরোজেনেটিক প্রসেস। আমি লিখে দিচ্ছি কি কি। বা এপিরোজেনেটিকও বলতে পারো, এপিরোজেনিক প্রসেস। এবার এই যে এপিরোজেনিক, এই কথাটা আসলো কোত্থেকে? আমরা যদি এটাকে দেখে থাকি, তাহলে এটা হবে হচ্ছে গ্রিক শব্দ এপিরো। এপিরো, এটার কথার মানে হচ্ছে মহাদেশ। জেনিক যেটা আসছে সে বা জেনেটিক বা জেনেসিস একই পর্যায়ভুক্ত। সেই জেনিক, এপিরোজেনিক বা এপিরোজেনেসিস, জেনেসিস বা জেনেটিক বা জেনিক, সেইগুলো
মানে হচ্ছে উৎপত্তি, বা এর আগেও বলেছি সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ এপিরো কথা বা এপিরস গ্রিক শব্দ, এর কথার অর্থ কি? মহাদেশ। তাহলে এপিরো কথাটা এসছে কোন শব্দ? এপিরস থেকে, EPEIROS, এপিরস থেকে, গ্রিক শব্দ যার অর্থ মহাদেশ। আর জেনিক বা জেনেসিস বা জেনেটিক, অর্থাৎ এটি শব্দের অর্থ হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া বা উৎপত্তি। অর্থাৎ এ থেকেই আমরা বলতে পারছি যে মহাদেশ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? আমাদের মহীভাবক আলোড়ন। আচ্ছা, ছবির মাধ্যমে আমি এরপরে আবার আরও একটুখানি ব্যাখ্যা করছি। তাহলে মহাদেশ সৃষ্টির প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কার্যকরণগুলো আমাদের কোথায় হচ্ছে? আমাদের সেগুলো হচ্ছে আমাদের এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে, সেই জন্য অন্তর্জাত প্রক্রিয়া, এবং ধীরে ধীরে হচ্ছে সেই জন্য ধীর আলোড়ন, এবং এটা টেকটনিক মুভমেন্ট, সেই জন্য এটা ভূগাঠনিক আলোড়ন। এই মহীভাবক আলোড়নের ফলে যে মহাদেশের বিভিন্ন, যেমন হচ্ছে চ্যুতি সৃষ্টি হচ্ছে, স্তূপ পর্বত সৃষ্টি হয়, এবং বিভিন্ন সিল্ডগুলো সৃষ্টি হচ্ছে, মহাদেশগুলো যে তাদের যে মুভমেন্ট, যেটা আমরা বলছি যে কন্টিনেন্টাল ড্রিফট বা এই জিনিসগুলো, প্লেট টেকটনিক, এইগুলো কিন্তু সবগুলো কিন্তু, যে প্লেট টেকটনিকের ফলে আমরা জানি পর্বত সৃষ্টি হয়, কিন্তু মহাদেশও সৃষ্টি হচ্ছে, মহাদেশ সৃষ্টি হচ্ছে, সিল্ড সৃষ্টি হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু এই মহীভাবক বা এপিরোজেনেসিস প্রসেসের মাধ্যমে, অর্থাৎ মহাদেশ সৃষ্টির প্রক্রিয়া। এবার আমার গিরিজনী আলোড়ন, গিরিজনী আলোড়নটাকে যদি ব্যাখ্যা করি, তাহলে গিরিজনী আলোড়ন হচ্ছে ওরোজেনেসিস বা ওরোজেনিকও বলা যেতে পারে, বা ওরোজেনেটিক বলা যেতে পারে, বা ওরোজেনিক সেটাও বলা যেতে পারে। ওরোজেনেসিস, ওরোজেনেসিস এইটা এসছে গ্রিক শব্দ ওরস থেকে। ওরস কথার অর্থ হচ্ছে পর্বত, আর জেনিক বা জেনেসিস বা জেনেটিক কথার অর্থ হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া, যেটা আগেও লিখেছিলাম, বা উৎপত্তি। অর্থাৎ পর্বত সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা বলবো ওরোজেনেসিস বা গিরিজনী আলোড়ন। দেখো এখানে কথাটার মধ্যে রয়েছে গিরি কথার অর্থ কি? পর্বত। সুতরাং পর্বত সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা বলবো ওরোজেনেসিস বা গিরিজনী আলোড়ন। তাহলে এইটা গেল হচ্ছে সাধারণত আমাদের এপিরোজেনেসিস বা মহীভাবক আলোড়ন এবং ওরোজেনেসিস বা গিরিজনী আলোড়ন সম্বন্ধে পর্বত সৃষ্টির প্রক্রিয়ার ক্ষেত্রে। এবং স্তূপ পর্বত, এই পর্বতটা সৃষ্টি হচ্ছে মহীভাবক আলোড়নের ফলে। কিন্তু পর্বত বলতে আমরা সাধারণত যেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে পর্বত সৃষ্টি হচ্ছে গিরিজনী আলোড়ন, সেখানে পর্বত যে কথাটা বলা হচ্ছে, সেই পর্বতটা বলতে কিন্তু ভঙ্গিল পর্বতের কথা বলা হচ্ছে। অর্থাৎ ভঙ্গিল পর্বত কিন্তু গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়, স্তূপ পর্বত কিন্তু গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হচ্ছে না, সেটা হচ্ছে কিন্তু মহীভাবক আলোড়ন বা এপিরোজেনেসিসের ফলে। এবার আমি একটা ছবির মাধ্যমে তোমাদের দেখাই যে কিভাবে এই কাজগুলো করে থাকে। আমরা যদি এরকম একটা পৃথিবী পৃষ্ঠ এঁকে থাকি, তাহলে মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করছে একটুখানি লক্ষ্য করো। আমাদের গিরিজনী আলোড়নের কাজ করে হচ্ছে দুদিক থেকে চাপ পড়ছে, অর্থাৎ এরকমভাবে এই দিক থেকে কাজ করছে, বোঝা গেছে? অর্থাৎ গিরিজনী আলোড়ন কাজ করে পৃথিবীর কি স্পর্শক বরাবর, পৃথিবীর স্পর্শক বরাবর গিরিজনী আলোড়ন কাজ করে থাকে। আর মহীভাবক আলোড়ন সেটা কিন্তু কাজ করে থাকে কিভাবে? পৃথিবীর ব্যাসার্ধ বরাবর। এই ব্যাসার্ধ বরাবর কিন্তু আমাদের পৃথিবী মহীভাবক আলোড়ন যেটা রয়েছে সেটা কিন্তু কাজ করে থাকে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর। অর্থাৎ উলম্বভাবে, যদি সোজা সাপটা ভাষায় বলা যায়, উলম্বভাবে কাজ করছে হচ্ছে আমাদের মহীভাবক আলোড়ন, এবং অনুভূমিকভাবে কাজ করছে সেটা হচ্ছে গিরিজনী আলোড়ন। আরও যদি ব্যাখ্যা করতে পারা যায় তাহলে দেখতে পাবে যে এই যে গিরিজনী আলোড়ন, আমি এই পৃষ্ঠাটা নিচ্ছি, এই পৃষ্ঠাটা নিয়ে দেখো আমি যদি দুদিক থেকে চাপ দিই,
তাহলে সে কি উচ্চতা বাড়ছে, দুদিক থেকে চাপ দিচ্ছি, দেখো ভাঁজ সৃষ্টি হচ্ছে, দেখো দুদিক থেকে চাপ দিচ্ছি, আমার পর্বত সৃষ্টি হচ্ছে বা তার কিন্তু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুদিক থেকে চাপ অর্থাৎ অনুভূমিক বরাবর কাজ করছে। এবার মহীভাবক আলোড়নের ক্ষেত্রে আমরা স্তূপ পর্বত যখন সৃষ্টি হয়, আমরা এরপরে আরেকটা ভিডিওতে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা পুরো ব্যাখ্যা করব, কিন্তু এখানে একটুখানি বলে রাখি স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়। মহাদেশ বা মহাদেশগুলোতে বিভিন্ন চ্যুতির সৃষ্টি হয়। কিসের চ্যুতিটা কিভাবে সৃষ্টি হবে? দুদিক থেকে যদি কোনো কিছু থেকে টানা হয়, অর্থাৎ দুদিক থেকে টানার ফলে দারুণ ফাটল, আস্তে আস্তে দারুণটা ফাটলে পরিণত হবে, এবং তারপরে যখন এই মহাদেশের কোনো একটা অংশ বা কোনো একটা অংশ অপর অংশ থেকে বিচ্যুত হয়ে যাবে বা একে অপরের থেকে স্থান পরিবর্তন করবে, তখন তাকে আমরা বলছি চ্যুতি। এই যে চ্যুতিটা হচ্ছে, চ্যুতির ফলে ভূপৃষ্ঠের যে পরিবর্তন সাধিত হলো সেটা কিন্তু মহীভাবক আলোড়নের ফলে, এবং এরভাবেই কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হয়ে থাকে। তির্যকভাবে চ্যুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয়, সমান্তরালভাবে চ্যুতির ফলে কোনো একটা অংশ অবনমিত হলো, যে অংশটা উঠে থাকলো সেটা স্তূপ পর্বত, যেটা নেমে গেল সেটা গ্রস্ত উপত্যকা। সেই জন্য স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা বলা হয়ে থাকে পরস্পরের সংলগ্ন অবস্থায় থাকে। আবার মহাদেশ সৃষ্টির প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ মহীভাবক আলোড়নের ক্ষেত্রে আমরা দেখে থাকি কি সিল্ড কোনগুলোকে বলা হয়ে থাকে, যেগুলো পৃথিবী সৃষ্টির একেবারে প্রাথমিক পর্যায় থেকে যে পৃথিবীর যে অংশগুলো ছিল, কঠিন অংশ বা কঠিন ভূখণ্ডগুলো ছিল, সেগুলো হচ্ছে সিল্ড। এই শিল্ডগুলো কিন্তু পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায় থেকে ছিল, এবং এই শিল্ড অঞ্চলে যে পাথরগুলো একেবারে প্রথম পৃথিবী সৃষ্টির প্রথম পর্যায় থেকে যে পাথরগুলো বা যে শিলাগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলছি ক্রেটন। ঠিক আছে, তাহলে এই যে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায় থেকে এই যে শিল্ডগুলো হয়েছে, এই শিল্ডগুলো কীভাবে সৃষ্টি হয়েছে? পৃথিবী একটা জ্বলন্ত পিণ্ড ছিল, সেগুলো আস্তে আস্তে কি হয়েছে, তাপ বিকিরণ করে করে ঠান্ডা হয়েছে এবং শক্ত হয়েছে। এই যে শক্ত হয়ে গেছে ফলে আমাদের বিভিন্ন ভূপৃষ্ঠ বা ভূখণ্ডগুলো সৃষ্টি হয়েছে। এই খণ্ডগুলো তাহলে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায় থেকেই ছিল। তাহলে একাধারে এগুলো সিল্ড বলছি, কিন্তু একাধারে যেহেতু এগুলো আমাদের প্রাথমিক পর্যায় থেকে ছিল এবং উচ্চতা বা তার বৈশিষ্ট্য অনুযায়ী অনেক সময় দেখা যায় এগুলো মালভূমির মতো, তাহলে সেইগুলো সিল্ডগুলো একাধারে বলা হয়ে থাকে সেগুলো মালভূমিও, কারণ মালভূমির অনেক বৈশিষ্ট্য আছে, যেগুলো পরে আলোচনা করা যাবে আরেকটা ভিডিওতে, যেগুলো মালভূমির মতন বৈশিষ্ট্য রয়েছে, ফলে সেই সিল্ডগুলো একাধারে মালভূমি। কিন্তু আরও অনেক ধরনের মালভূমি রয়েছে যেগুলো কিন্তু পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায় থেকে ছিলই না, যেমন পর্বত বেষ্টিত মালভূমি, সেগুলোকে কিন্তু আমি সিল্ড বলতে পারবো না। সেই জন্য বলা হয় সকল সিল্ডই মালভূমি, কিন্তু সকল মালভূমি সিল্ড নয়। তাহলে এই যে মহাদেশ সৃষ্টি, মহাদেশ আগে একটা আমরা জানি পড়েছি যে পৃথিবীর বিভিন্ন যে মহাদেশ আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাগে বিভক্ত, সেগুলো আগে একটা জায়গায় ছিল যেটাকে বলা হচ্ছিল প্যানজিয়া। তারপরে আস্তে আস্তে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। এই প্যানজিয়ার চারিদিকে আগে একটি মাত্রই মহাসমুদ্র, চারিদিকে জলভাগ ছিল যেটাকে বলেছে প্যানথালাসা। আস্তে আস্তে সৃষ্টি হলো লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড, এবং তারা আরও ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত। তার আগে যেগুলো সৃষ্টি হয়েছে অ্যাপ্লিশিয়ান পর্বতগুলো, যেরকম যেটা প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো, আরাবল্লী পর্বত যেরকম তার মধ্যে রয়েছে। আরাবল্লী পর্বত বর্তমানে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, তার উচ্চতা ক্ষয় পেতে পেতে বর্তমানে আস্তে আস্তে যেগুলোর যেই সব ভঙ্গিল পর্বতগুলো যেগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলো বা এখনও তার কার্য চলে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। রকি, আন্দিজ, হিমালয় এগুলো হচ্ছে আমাদের নবীন ভঙ্গিল পর্বত। এগুলো নিয়ে যখন পর্বত সম্বন্ধে তার কিভাবে সৃষ্টির প্রক্রিয়া, কয় ভাগে বিভক্ত করা যায় সেগুলোর মধ্যে আলোচনা করব। মূলত আমরা যেটা জানলাম তাহলে মহাদেশ সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন অর্থাৎ পর্বত সৃষ্টির প্রক্রিয়া, সেটা কি অন্তর্জাত প্রক্রিয়া এবং ভূগাঠনিক আলোড়নের মধ্যে, এবং ইউস্ট্যাটিক আলোড়ন এবং আইসোস্ট্যাটিক আলোড়ন বা সমস্থিতিক আলোড়ন এবং সমুদ্র তলের পরিবর্তনের ফলে যে আলোড়নগুলো সৃষ্টি হয় সেটা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্বত সৃষ্টির প্রক্রিয়ার ক্ষেত্রে প্লেট টেকটনিকের ভূমিকা বা কিভাবে আমাদের
যে প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের দেখেছি মহীখাত তত্ত্ব এসছে, সেই মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন তত্ত্ব কিভাবে পর্বত সৃষ্টির প্রক্রিয়াকে ব্যাখ্যা করেছে, ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়াকে, বা প্লেট টেকটনিক তত্ত্ব তার পরবর্তীকালে এসছে, তারা কিভাবে সেই তত্ত্বটিকে সরলীকরণ করেছে এবং তাকে বৈজ্ঞানিক রূপদান করেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এইটুখানি। ধন্যবাদ।